হ্যাঁ, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের এটা ফেসবুক লাইভটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলো। তো সেখানে আমরা মোটামুটি সেটাকে সমাধান করে আবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে অংশ সেই অংশটা কন্টিনিউ করছি। তো দেখো, খেয়াল করো, তোমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা মোটামুটি ছিলাম। তো এই যে অংশটা, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি হচ্ছে ককলিয়া, যেটা হচ্ছে শামুকের খোলসের মতো। দেখো, এটা হচ্ছে এরকম পেঁচানো শামুকের খোলসের মতো। এখন এই শামুকের খোলসটাকে যদি আমরা এইভাবে ছিটাই, মানে ছুটাই ফেলি, তাহলে দেখো এটাকে যদি আমরা ছুটাই ফেলি, তার মানে এটাকে এই মাথা ধরে আর এটাকে এই মাথা ধরে আমরা যদি খুলতে থাকি, খুলে টেনে লম্বা করি, তাহলে দেখো এটা এরকম একটা অংশের মতো দেখাবে। তাহলে বুঝতে পারছো যে এই যে শামুকের মতো খোলের মতো অংশ, এটাকে যদি আমরা টেনে লম্বা করি, তাহলে হচ্ছে এটা এরকম একটা গঠন দেখাবে। কীভাবে দেখাবে দেখো, এটাকে যদি আমরা টেনে অ্যাকচুয়ালি লম্বা করি, তাহলে দেখো এই অংশটা, এখান থেকে এই অংশটা দেখো এরকম একটা গঠন হবে, এরকম একটা গঠন হবে। বুঝতে পারছো যে এরকম এই যে গঠন, এটাকে আমরা বলছি হচ্ছে ককলিয়া। হ্যাঁ, তোমরা খুব ভালো করে জানো যে এটাকে আমরা বলি ককলিয়া। তো এই যে ককলিয়া, এই ককলিয়াটা আমরা এইভাবে আঁকছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অন্ত যে গঠন আছে, সেই অন্ত গঠনের ভিতরে আমাদের এটা আছে মোটামুটি। হ্যাঁ, তো একটু খেয়াল করো যে এটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে। তোমরা গতদিন তোমাদের বলছিলাম যে এটার যে গঠন আছে, এখানে দুই ধরনের তরল পদার্থ আছে। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখি যে এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো, এটা হচ্ছে উপরের দিকের একটা মেমব্রেন, এটা হচ্ছে নিচের দিকে একটা মেমব্রেন। এছাড়া এর ভিতরের দিকে কি আছে সেটা একটু বলছি। দেখো, এখান থেকে এরকম একটা মেমব্রেন আছে, এরকম একটা মেমব্রেন আছে। এই যে লাল কালার দিয়ে তোমাদের রাখছি, এই যে মেমব্রেন, এটাকে আমরা বলি হচ্ছে তোমার রেজনার মেমব্রেন। হ্যাঁ, এটাকে আমরা বলি তোমার রেজনার বা রেজনার মেমব্রেন। হ্যাঁ, এটাকে আমরা বলছি যে রেজনার মেমব্রেন। এখন দেখো মেমব্রেন, আর এই নিচের দিকে দেখো, এই নিচের দিকে আরেকটা এরকম পর্দা আছে, এরকম আরেকটা পর্দা আছে। এই পর্দাকে আমরা বলি হচ্ছে ব্যাসিলার মেমব্রেন বা ব্যাজিলার মেমব্রেন। তাহলে এটাকে আমরা বলছি যে ব্যাসিলার বা তোমার ব্যাসিলার মেমব্রেন। বুঝতেই পারছো, এই দুইটা মেমব্রেন সাধারণত এই যে সামনের যে অংশ আছে, এই অংশটাই হচ্ছে মিলিত হয়। তাহলে এই দুইটা অংশ, এই একটা মেমব্রেন যেটাকে বলছি রেজনার মেমব্রেন, এই একটা মেমব্রেন যেটাকে বলছি ব্যাসিলার মেমব্রেন, এই দুইটা মেমব্রেন এই যে অংশ আছে, এই অংশে হচ্ছে মিলিত হয়। তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে তোমার রেজনার এবং ব্যাসিলার যে মেমব্রেন, এই মেমব্রেনটা দেখো কী করছে, এই মেমব্রেনটা টোটালি এই যে অংশটা আছে, দেখো স্যাকুলাসের এই যে পার্টটা আছে যেটাকে বলছি ককলিয়া, এটাকে একটা দুইটা তিনটা অংশে ভাগ করছে। কয়টা অংশে ভাগ করছে? একটা দুইটা তিনটা অংশে ভাগ করছে। তো উপরের যে ভাগটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্কেলা ভেস্টিবুলি। এটা উপরের এই যে প্রকোষ্ঠ বা এই যে ভাগটা আছে, দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে ভাগটা আছে, এটাকে আমরা বলি স্কেলা ভেস্টিবুলি। হ্যাঁ, এটাকে আমরা বলছি যে স্কেলা ভেস্টিবুলি, এটাকে বলছি স্কেলা ভেস্টিবুলি। মাঝের এই যে প্রকোষ্ঠ, এটাকে বলছি স্কেলা মিডিয়া, এটাকে বলছি স্কেলা মিডিয়া। আর নিচের যে অংশ, এটাকে আমরা বলি স্কেলা টিম্পেনি, এটাকে বলছি, এটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি যে স্কেলা টিম্পেনি। হ্যাঁ, স্কেলা তোমার টিম্পেনি। এখন দেখো, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, লাল কালারের যে পর্দাটা আমরা দেখাইছি, সেটা হচ্ছে তোমার রেজনার মেমব্রেন। আর নিচে সবুজ কালারের এই যে পর্দাটা দেখাইছি, এই পর্দাকে আমরা বলছি ব্যাসিলার মেমব্রেন। এই রেজনার মেমব্রেন এবং ব্যাসিলার মেমব্রেন সাধারণত এই যে আমাদের স্যাকুলাসের এই যে পার্ট আছে, এটাকে তিনটা অংশে, একটা দুইটা তিনটা অংশে ভাগ করছে। উপরের যে ভাগ, সেটাকে বলছি স্কেলা ভেস্টিবুলি। মাঝের এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা, এটাকে আমরা বলছি স্কেলা মিডিয়া। আর নিচের এই যে প্রকোষ্ঠ যেটা আছে, একটু খেয়াল করো, এই যে প্রকোষ্ঠ যেটা আছে, এই যে প্রকোষ্ঠ, এটাকে বলছি স্কেলা টিম্পেনি। হ্যাঁ, তাহলে এই তিনটা অংশে মোটামুটি ভাগ করছে। এখন এর ভিতরে কি থাকে? এর ভিতরে বিভিন্ন ধরনের তরল পদার্থ থাকে। তোমাদের বলছিলাম সাধারণত দুই ধরনের তরল পদার্থ থাকে। হ্যাঁ, একটাকে বলছিলাম যে পেরিলিম্ফ। হ্যাঁ, তো
এই যে অংশ আছে দেখো লাল কালার দিয়ে প্রকাশ করছি, এই যে অংশটা আছে এই অংশ হচ্ছে তোমার এখানে যে তরল পদার্থ থাকে প্লাস এই যে নিচের যে অংশ আছে, এই যে নিচের যে অংশ আছে দেখো খেয়াল করো, এই নিচের অংশকে আমরা বলছি হচ্ছে এখানে যে তরল পদার্থ থাকে সেই তরল পদার্থগুলোকে আমরা বলছি পেরিলিম্ফ। হ্যাঁ, এটাকে বলছি পেরিলিম্ফ লিম্ফ। এবং এই ভিতরের দিকে দেখো এই যে প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠে যে তরল পদার্থ থাকে সেই তরল পদার্থকে আমরা বলছি যে অ্যান্ডোলিম্ফ। কি বলছি? এই তরল পদার্থকে সবুজ কালার দিয়ে যেটা দেখাচ্ছি দেখো, এই তরল পদার্থকে আমরা বলছি এন্ডোলিম্ফ। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি এন্ডোলিম্ফ। তাহলে দেখো এই স্কেলা ভেস্টিবুলের ভিতরে যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটাকে বলছি পেরিলিম্ফ। আবার স্কেলা টিম্পেনির ভিতরে যে তরল পদার্থ থাকে এটাকে বলছি পেরিলিম্ফ। স্কেলা মিডিয়ার ভিতরে যে তরল পদার্থ থাকে সেটাকে বলছি অ্যান্ডোলিম্ফ। এই পর্যন্ত মনে হয় তোমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছ। এরপর একটু খেয়াল করো, এই যে আমাদের হচ্ছে দুইটা যে পার্ট যে অংশে সাধারণত মিলিত হয় সেটাকে বলি হেলিকোট্রিমা। তাহলে উপরের দিকের যে পার্ট এবং নিচের দিকের যে পার্ট যে কমন অংশে মিলিত হয় সেটাকে বলছি হেলিকোট্রিমা। এখন দেখো এই যে স্কেলা তোমরা দেখতেছো যে আমাদের ব্যাসিলার যে মেমব্রেন আছে, এই ব্যাসিলার মেমব্রেনের এই জায়গাটাই দেখো কালো কালি দিয়ে একটু দেখাচ্ছি, এই জায়গাটাই সাধারণত এরকম এক সারি তোমার এপিথেলিয়াম সেল থাকে। তো এই যে জায়গাটা দেখো এখানে এক সারি কী থাকে, এরকম হচ্ছে এরকম এপিথেলিয়াম সেল থাকে। হ্যাঁ, এই এপিথেলিয়াম সেলগুলা পরবর্তীতে হচ্ছে তোমার বিভিন্নভাবে রূপান্তরিত হয়। তো দেখো নিউক্লিয়াস দিয়ে প্রত্যেকটা কোষের ভিতরে তো হচ্ছে এই এপিথেলিয়াম সেলগুলো কি হচ্ছে, এই এপিথেলিয়াম সেলগুলো হচ্ছে পরবর্তীতে বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে সাধারণত এগুলো পরবর্তীতে আমাদের যে হেয়ার সেল আছে বা সেন্সরি সেল আছে সেই সেন্সরি সেলে রূপান্তরিত হয়। তার মানে এই যে প্রত্যেকটা যে কোষ আছে একটু ভালো করে খেয়াল করো, এই প্রত্যেকটা কোষের উপরে একটা করে রোম থাকে। কি থাকে? উপরে একটা করে রোম থাকে এবং নিচের দিকে সাধারণত এক একটা স্নায়ু, এখান থেকে একটা স্নায়ু, মনে করো এই জায়গা থেকে একটা স্নায়ু, এরকম স্নায়ুগুলো পরপর মিলিত হয়। প্রত্যেকটা কোষ থেকে এরকম স্নায়ুগুলো মিলিত হয় এবং উপরের দিকে সাধারণত আমি কয়েকটা দেখাচ্ছি দেখো, এখান থেকে স্নায়ুগুলো মিলিত হয়ে মোটা একটা স্নায়ু গঠন করে এখান থেকে। তাহলে দেখো এখান থেকে এই স্নায়ু এরকম স্নায়ুগুলো এখান থেকে মিলিত হয়। একটু ভালো করে খেয়াল করো। তো এই স্নায়ুগুলো মিলিত হওয়ার পরে এই যে স্নায়ুগুলো একটা কমন অংশে মিলিত হয়, সবগুলো স্নায়ু একটা কমন অংশে মিলিত হয়ে সাধারণত তোমার কি করে দেখো, এখান থেকে লম্বা একটা স্নায়ুতে, এখান থেকে লম্বা একটা স্নায়ুতে রূপান্তরিত হয় এটা। হ্যাঁ, এই যে লম্বা যে স্নায়ু, মোটা যে স্নায়ু, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি গ্যাংলিয়া। তো এই যে লম্বা যে স্নায়ু এটাকে আমরা বলি হচ্ছে তোমার ককলিয়ার স্নায়ু, এটাকে আমরা বলি ককলিয়ার স্নায়ু। এটা দরকার নেই তোমাদের, তাহলে এটাকে আমরা বলছি যে ককলিয়ার স্নায়ু। তাহলে জেনে রাখো এর নিচের দিকে যে স্নায়ু আছে এটা একটু মাথায় রাখো যে এর নিচের দিকে স্নায়ু আছে, কিন্তু এই যে প্রত্যেকটা যে এপিথেলিয়াম যে কোষগুলো আছে এই প্রত্যেকটা কোষগুলো রূপান্তরিত হয় এবং উপরের দিকে সাধারণত এরকম একটা করে হেয়ার সেল থাকে, এরকম তোমার হেয়ার থাকে এক একটা, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার রোম। এবং এই যে কোষ আছে রোম সহ, এই কোষকে আমরা বলি হচ্ছে রোম কোষ। তাহলে বুঝতেই পারছো যে এগুলোকে আমরা বলছি যে রোম এবং রোম কোষ। এবং এর ভিতরে সাধারণত যে তরল পদার্থ থাকে সেটাকে তোমরা জানো যে এটাকে আমরা বলছি যে অ্যান্ডোলিম্ফ। এখন আমরা কিভাবে শুনতে পাই সেটা আমাদের একটু জানার দরকার। তাহলে আমি আবার একটু বলছি, দেখো এই যে আমাদের যে তোমার ব্যাসিলার যে মেমব্রেন ছিল, এই ব্যাসিলার মেমব্রেনের উপরে এক সারি কোষ থাকে যেটাকে আমরা বলি এপিথেলিয়াম কোষ বা এপিথেলিয়াম সেল। এই এপিথেলিয়াম সেলগুলো বা কোষগুলো বিশেষভাবে রূপান্তরিত হয়ে এটা সাধারণত তোমার রোম কোষে পরিণত হয়। কি কোষে পরিণত হয়? রোম কোষে পরিণত হয়। তা রোম কোষের কি হয়, এরকম প্রত্যেকটা যে এটা যদি একটা রোম কোষ হয় তাহলে এটা একটা কোষের উপরে এরকম চুলের মতো একটা রোম থাকবে এবং নিচের দিকে একটা স্নায়ু থাকবে। এখানে যতগুলো কোষ আছে সবগুলো কোষ থেকে এরকম মনে করো যে এখান থেকে একটা, এই জায়গা থেকে একটা, তো এরকম অসংখ্য যে কোষ থাকে রোম কোষ। তো উপরের দিকে এটা প্রত্যেকটা এক একটা রোম, নিচের দিকে এটা একটা স্নায়ু, এটা একটা স্নায়ু, এটা একটা স্নায়ু, সবগুলো স্নায়ু মিলিত হয়ে একটা মোটা স্নায়ু গঠন করে। এটাকে আমরা বলছিলাম যে ককলিয়ার স্নায়ু। এই ককলিয়ার স্নায়ুর মাধ্যমে আমাদের যখন স্নায়ু উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়
আমাদের স্নায়ু উদ্দীপনাটা কোথায় পৌঁছায়? যখন মস্তিষ্কে পৌঁছায় তখন আমরা কে কোন কথা বলছে সেটা আমরা বুঝতে পারি। তোমরা অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। তোমরা যারা আসো যদি কোনো অংশ না বুঝতে পারো তাহলে তোমরা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা তোমাদের চাইলে হচ্ছে নিজের পেজেও হচ্ছে লেকচার শেয়ার দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে তোমরা যারা আসো, সাধারণত যারা দেখছো তারা নিচে একটু হচ্ছে কমেন্ট সেকশানে তোমাদের তোমাদের যে রোল নাম্বার আছে সেটা সম্ভব হলে একটু জানাই দিও। যদি কোনো সময় অ্যাটেন্ডেন্স কাউন্ট হয় তাহলে ওইটা তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে আমি কাউন্ট করবো ইনশাল্লাহ। তো বলছিলাম তোমাদের এখানকার কথা। তাহলে দেখো এই যে জায়গাটা বলছিলাম, এর নিচে অসংখ্য প্রত্যেকটার ক্ষেত্রে একটা স্নায়ু আছে। এই স্নায়ুগুলো মিলে মিলে একটা মোটা স্নায়ু গঠন করে, যেটাকে বলছিলাম কক্লিয়ার স্নায়ু। উপরের দিক থেকে রোম, আর এই যে রোম সহ এই যে কোষটা, এটাকে আমরা বলছি রোম কোষ। তাহলে এটা গেল এর ভিতরে টোটালি যে গঠন আছে সেই গঠনটা। এখন দেখো আমরা কিভাবে শুনতে পাই। আমরা বলছিলাম যে মধ্যকর্ণে আমাদের 22 টাইমস বা 22 গুণ হচ্ছে যে শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে বিবর্ধিত হয়। এখন এই শব্দটা তোমরা জানো শব্দগুলো চলাচল করে সাধারণত তরঙ্গ আকারে। এখন আমরা কোন শব্দটা হচ্ছে অনেক মোটা, কোন শব্দটা চিকন শুনবো, কার লাউডনেস অনেক বেশি হবে, কার লাউডনেস অনেক কম হবে, আমরা সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে এই যে ফেনেসটা ওভালিস আছে, এই যে ওপেনিং আছে, এই ওপেনিং দিয়ে সাধারণত আমাদের শব্দের যে তরঙ্গ যেটা আছে সেই তরঙ্গটা এখান থেকে আমাদের অন্তঃকর্ণে, তার মানে আমাদের এই যে ককলিয়া আছে, ককলিয়ার ভিতরে প্রবেশ করবে। তো ককলিয়ার ভিতরে প্রবেশ করার পরে এই যে অংশ দেখো, এখানে তরল পদার্থ আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় তরল পদার্থ আছে। তো এটা এখানে যখন শব্দটা তরঙ্গ আকারে যখন প্রবেশ করবে তখন এই যে অংশটা, এই অংশটা হচ্ছে এইভাবে হচ্ছে আন্দোলিত হবে ঢেউয়ের মতো। হ্যাঁ, কেমনভাবে আন্দোলিত হবে তোমরা জানো যে এইভাবে হচ্ছে আন্দোলিত হবে। তোমরা জানো যে আমাদের যে নদীগুলো আছে বা আমাদের যে হচ্ছে বড় বড় যে তোমার বিলগুলো আছে, সেখানে যখন পানির উপরে যদি আমার কচুরিপানা থাকে লম্বা লম্বা, তাহলে যখন ঢেউয়ের তালে ওই হচ্ছে পানিটা উপরে ওঠে, সাথে সাথে কচুরিপানাটা উপরে ওঠে। আবার ঢেউয়ের তালে তালে যখন তোমার পানিটা নিচে নামে তখন কচুরিপানাও সাথে সাথে নামে। তার মানে এইভাবে তারা মুভ করে, তরঙ্গ আকারে মুভ করে। ঠিক এখানেও বিষয়টা হচ্ছে সেরকম। একটু দেখো, খেয়াল করো। তো এই যে জায়গাটা আছে, এখান থেকে যখন শব্দটা এদিকে যখন ঢুকবে তখন দেখো শব্দটা এখানে দুই দিকে ঢুকে। এখান থেকে দেখো এদিকে যায়, এখান থেকে শব্দটা এদিকে হয়ে আবার এদিক থেকে তোমার শব্দটা এই যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে এখান দিয়ে বের হয়ে যায়। আবার দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্য আবার এদিকে আসে। হ্যাঁ, এখন দেখো আমাদের এখানে দুইটা বিষয় আমি একটু বলি। দেখো ফ্রিকোয়েন্সি, আমরা ফ্রিকোয়েন্সি যখন আমাদের হাই হবে, বেশি হবে, তখন আমাদের কি ঘটনা ঘটবে? যখন শব্দের ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে তখন এটা প্রথমে আমাদের এই যে অংশ, এই যে তরল পদার্থ আছে যেটাকে বলছে পেরিলিম্ফ, এই পেরিলিম্ফে হচ্ছে কাঁপন সৃষ্টি করবে। যখন কাঁপন সৃষ্টি করবে তখন এই তরঙ্গ দৈর্ঘ্য যখন এখানে চলে আসবে তখন আমাদের এই যে এক সারি যে কোষ আছে, তো এই যে এক সারি কোষ, এটা একটু বলতে ভুলে গেছি, এক সারি এই যে কোষ আছে এটাকে আমরা বলি, সমস্ত কোষগুলোকে একসাথে বলি অর্গান অফ কোটি। তাহলে এটাকে আমরা বলছি যে অর্গান অফ কোটি। অর্গান অফ কোটি। তাহলে দেখো অর্গান অফ কোটি, এই যে কোষ আছে এখান থেকে যখন তরঙ্গ দৈর্ঘ্য আছে তখন এই যে কোষ, এই যে রোম কোষগুলো সেগুলো এইভাবে তোমার আন্দোলিত হতে থাকবে। তার মানে আন্দোলনটা হবে দেখো এই দিকে। তার মানে এখান থেকে দেখো একবার টপে উঠবে আবার তোমার ডাউন করবে। এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এখান থেকে এই অংশটা প্রথমে টপে উঠছে, এটা শীর্ষ, আবার এটা ডাউন করবে, আবার টপে উঠবে। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে। মানে এটাকে ইংরেজিতে যদি বলো তাহলে তোমরা বলতে পারো যে হচ্ছে টু দ্য টিপ, একেবারে মানে মনে করো যে একেবারে নিচ থেকে উপরে, আবার উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে। তার মানে উপরে তোমার যাবে, যখন যাবে তখন এই যে রোমকোষ যেগুলো আছে, দেখো এখানে যে রোমকোষগুলো আছে সেই রোমকোষগুলো হচ্ছে আন্দোলিত হবে। যখন এই রোমকোষগুলো আন্দোলিত হবে তখন এখানে একটা তোমার ফ্রিকশন বা ঘর্ষণের সৃষ্টি হবে, যার কারণে এখানে একটা সেন্স তৈরি হবে। এবং সেই সেন্সটা তোমরা জানো যে এই রোমকোষে এখানে যখন সেন্স তৈরি হবে তখন এই সেন্সটা, এই যে স্নায়ু আছে এই সমস্ত স্নায়ু দিয়ে হচ্ছে আমাদের কোথায় যাবে? আমাদের মস্তিষ্কে যাবে। যখন আমাদের মস্তিষ্কে যাবে তখন আমরা এই শব্দের যে ফ্রিকোয়েন্সি যেটা আছে, তীব্রতা যেটা আছে, সেটা আমরা বুঝতে পারবো যে শব্দটা কেমন। হ্যাঁ,
এটা এটা একটা বিষয়। আর যে শব্দের ফ্রিকোয়েন্সি যদি কম হয়, তখন ফ্রিকোয়েন্সি যদি মনে করো আমার ডাউন করে ফ্রিকোয়েন্সি, তখন কি হবে, তখন হচ্ছে এই যে আমাদের পেরিলিম্ব যেটা আছে, দেখো এখান থেকে শব্দটা এইদিকে প্রবাহিত হবে। এইদিকে যখন প্রবাহিত হবে তখন শব্দের এই যে তরঙ্গ যেটা আছে, এই তরঙ্গটা এইদিকে আন্দোলন সৃষ্টি করবে। তখন এটা হচ্ছে এখান থেকে এই মুভমেন্টে কাঁপতে থাকবে। এটা আগে ছিল দেখো এখান থেকে এইদিকে যাচ্ছিল, এই ডিরেকশনটা ছিল এদিকে। এখন এখান থেকে যখন এদিকে যখন কাঁপতে থাকবে, এদিকে যখন কাঁপতে থাকবে, তখন কাঁপতে থাকবে এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে কাঁপতে থাকবে। যখন এদিকে কাঁপতে থাকবে তখন আমাদের যে সেন্স তৈরি হবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কম, এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কম। তার মানে আবার একটু ক্লিয়ার করে দেখো, ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে তখন এই যে আমাদের যে অর্গান অফ কোটির যে কোষগুলো আছে, যেটাকে বলছি রোম কোষ, এই রোম কোষগুলো হচ্ছে টু দ্য টিপ হচ্ছে আন্দোলিত হবে, নিচ থেকে উপরের দিকে আন্দোলিত হবে। তখন আমাদের এই রোম কোষের যে স্নায়ু, এটা যখন আমাদের মস্তিষ্কে এই সেন্সেশনটা বা এই আমাদের যে উদ্দীপনাটা আছে, সেই উদ্দীপনাটা যখন মস্তিষ্কে পরিবহন করবে, তখন আমাদের বুঝতে পারবে যে এই শব্দের ফ্রিকোয়েন্সিটা বেশি। এতটুকু ক্লিয়ার মনে হয়। আর যদি যখন উদ্দীপনাটা আমাদের শব্দের ফ্রিকোয়েন্সিটা কম হবে, তখন এটা এই যে অর্গান অফ কোটি, সেটা হচ্ছে আন্দোলিত হবে। দেখো এখান থেকে এই মুভমেন্টে, এখান থেকে এই মুভমেন্টে, দেখতে পাচ্ছ এখান থেকে এই মুভমেন্টে আন্দোলিত হবে। তখন আমাদের এই সেন্সটা আমাদের ব্রেনে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের শব্দের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ডাউন, আমাদের শব্দের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কম। এখন আসো আমাদের লাউডনেসের বিষয়। কোন বিষয়? লাউডনেস। আমাদের লাউডনেস যেটা আছে, আমরা শব্দটাকে জোরে শুনবো না আস্তে শুনবো, এটা ডিপেন্ড করে আমার কতগুলো সেল, আমার কতগুলো এখানে যে সেন্সরি সেল আছে বা রোমকোষ আছে, এই অর্গান অফ কোটির কতগুলো রোমকোষ হচ্ছে একই সাথে তোমার সেন্সটা তৈরি করছে। এরপরে লাউডনেস, তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে লাউডনেস প্রপোর্শনাল টু হচ্ছে সেন্সরি হেয়ার সেলস যেগুলো আছে এখানে, বা আমরা যেটা বলি যে রোমকোষ যেটা আছে অর্গান অফ কোটি। তাহলে অর্গান অফ কোটির যত বেশি সংখ্যক কোষ, এখানে যদি 5টা কোষ যদি সেন্স তৈরি করতে পারে, তাহলে শব্দের হচ্ছে লাউডনেস যত হবে, 100টা কোষ যদি সেন্স তৈরি করতে পারে, তাহলে লাউডনেস অবশ্যই তার থেকে তোমার অনেক গুণ বেশি তোমার বেশি হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখান থেকে যখন শব্দটা এখানে যখন আসবে, এখান থেকে শব্দটা এখানে যখন শব্দটা ঢুকবে ফেনেস্টা ওভালিস দিয়ে, যদি তোমার শব্দের লাউডনেস অনেক বেশি হয়, তাহলে সাধারণত এই গোড়ার দিকের এই যে প্রথম দিকের অধিকাংশ যে কোষগুলো আছে এখানকার, এই যে অধিকাংশ যে কোষগুলো, দেখো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটাকে আমরা বলছি যে সেন্সরি হেয়ার সেলস। তো এই কোষগুলো হচ্ছে যত বেশি তোমার সেন্স তৈরি করবে, এখানে যদি এখান থেকে এই পর্যন্ত যদি কোষ সেন্স তৈরি করে, বা মনে করো সমস্ত অংশের কোষগুলো কিছু কিছু পরিমাণে যদি সেন্স তৈরি করে, তাহলে হচ্ছে আমার শব্দের লাউডনেস অনেক বেশি হবে। আর যদি মনে করো শব্দের লাউডনেস অনেক কম হয়, তাহলে সাধারণত পিছনের শাড়ির কিছু কোষ হচ্ছে তোমার অল্প কিছু সংখ্যক কোষ হচ্ছে তোমার সেন্স তৈরি করবে। তখন হচ্ছে আমাদের শব্দের লাউডনেস যেটা আছে, সেই লাউডনেসটা হচ্ছে একটু কম হবে। তাহলে শব্দের লাউডনেস আমরা কি করে বুঝি? শব্দের লাউডনেস আমরা বুঝতে পারি যে আমাদের কতগুলো সেল অর্গান অফ কোটির কতগুলো সেল হচ্ছে একই সাথে তোমার সেন্স তৈরি করতে পারছে, হ্যাঁ, বা একই সাথে হচ্ছে আমার উদ্দীপনা তৈরি করতে পারছে। তারপরে ডিপেন্ড করে আমাদের যে লাউডনেস আছে শব্দের, সেই লাউডনেসটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আর আমরা ফ্রিকোয়েন্সি কীভাবে বুঝবো? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যদি তোমার এই ডিরেকশানে, দেখো এখান থেকে যদি এই ডিরেকশানে আন্দোলিত হয় টু দ্য টিপ, হ্যাঁ, মানে একেবারে তোমার নিচ থেকে উপরের দিকে আন্দোলিত হয়, তাহলে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে হাই হবে ফ্রিকোয়েন্সিটা। আর কখন লো হবে? এটা যখন অপোজিট ডিরেকশানে, এখান থেকে দেখো এই দিকে যদি এর হচ্ছে তোমার এটা তোমার ওয়েভটা এদিকে প্রবাহিত হয়, তাহলে হচ্ছে আমরা তখন বুঝতে পারবো যে আমাদের শব্দের যে ফ্রিকোয়েন্সি আছে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কম। তাহলে এটা মোটামুটি কথা। এরপরে দেখো এখানে এই অর্গান অফ কোটি হচ্ছে এখানকার সবথেকে সেন্সেবল যে পার্ট, সে পার্ট। তো শব্দটা এখানে একবার সেন্স তৈরি করার পরে এই শব্দটা এই যে আমাদের ফেনেস্টা যে রোটান্ডা আছে, এই রোটান্ডা দিয়ে বের হয়ে আমাদের বাইরে চলে যায়। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে শব্দ আমাদের এভাবে হচ্ছে প্রশমিত হয়। কি হয়? প্রশমিত হয়। তাহলে আমি আবার একটু তোমাদের বলি, একটু সামারাইজ করে শেষ করে দিই। তো দেখো তোমরা অনেকে আমাকে সালাম দিচ্ছ, নুসরাত আসো, নুসরাত আরা, অরিন আসো, তারপরে ফারহানা রিতা আসো,
অনেকে আছে মোটামুটি, অনেকে রোল নম্বর দিচ্ছ। তোমরা চাইলে বলছিলাম যে তোমরা চাইলে তোমাদের এই লেকচারটা শেয়ার করতে পারো। তানভীর আসো, তারপরে হচ্ছে মারিয়া খন্দকার আসো, তারপরে তামিম আসো, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, প্রথমে আমি বললাম, একটু খেয়াল করো, আমি তোমাদের একটু শেষ করি। দেখো, পিনা হচ্ছে আমাদের শব্দ যেটা আছে, সেই শব্দকে কনসেন্ট্রেট করে। কোথায় কনসেন্ট্রেট করে? আমাদের যে কর্ণকুহর বা এক্সটার্নাল অডিটরি মিটাস আছে, এই যে অংশ যেখানে আমরা কটন বার্ড প্রবেশ করাই, এই অংশে হচ্ছে কি করে, আমাদের শব্দকে হচ্ছে প্রবেশ করাই। করানোর পরে আমাদের এই যে এয়ার ড্রাম আছে, যেটাকে বলছে টিম্পেনিক মেমব্রেন বা বলছে টিম্পেনিক পর্দা বাংলায় বলি, এখানে হচ্ছে এটা যখন আঘাত করে, শব্দটা প্রথমে ওই জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয় এবং ওটাকে আঘাত করে, তখন ওটা কাঁপতে থাকে, মুভ করতে থাকে, হ্যাঁ, করে এটা তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করে। কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করে? শব্দের ফ্রিকোয়েন্সি এবং লাউডনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ যতটুকু, ততটুকুই হচ্ছে এখান থেকে তোমার এর তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা উৎপন্ন করে। এরপরে দেখো, এই তরঙ্গ দৈর্ঘ্যটা যখন এই ক্লোজড এরিয়াতে যখন এখানে যায়, তখন এখানে শব্দটা বিবর্ধিত হয়। তা এই ক্লোজড এরিয়ার কারণে শব্দটা বললাম সাধারণত 2.2 টাইমস এটা বিবর্ধিত হয়। আর এই যে আমাদের অস্থি আছে, যেটাকে আমরা বলছিলাম এয়ারোসিকেল, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটা অস্থির কারণে এখানে শব্দটা আরও 10 টাইমস, তার মানে এটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে অ্যাকচুয়ালি 22 টাইমস হচ্ছে শব্দটা বেশি বিবর্ধিত হয়। হ্যাঁ, বিবর্ধিত হওয়ার পরে এই শব্দটা আমাদের ফেনেস্টা যে রোটান্ডা আছে, ওভালিস আছে, এই ফেনেস্টা ওভালিসের মাধ্যমে শব্দটা আমাদের এই যে অংশ স্যাকুলাসের এই যে পার্ট, এই ককলিয়া, এই ককলিয়ার এই যে পার্ট, এই পার্টে সাধারণত শব্দটা প্রবেশ করে এবং এখান থেকে আমাদের সেন্স তৈরি হয়। তাহলে এখানে শব্দটা প্রবেশ করে আমাদের এই যে অর্গান অফ কোটি আছে, এই অর্গান অফ কোটিটা অ্যাকচুয়ালি কী ছিল? প্রথমে বললাম যে এটা ছিল এক সারি তোমার এপিথেলিয়াম কোষ। সেই কোষগুলো পরবর্তীতে সেন্সরি হেয়ার সেলস অথবা আমরা যেটাকে বলছি যে বাংলায় বলছি যে রোম কোষ, সেই রোম কোষে পরিবর্তিত হচ্ছে। তো এই যে সেন্সরি হেয়ার সেলস সবগুলোকে একসাথে আমরা বলছি অর্গান অফ কোটি। তো এই অর্গান অফ কোটি যখন শব্দ, এই যে এর ভিতরে তরল আছে, এটাকে বলছিলাম আমরা তোমার পেরিলিম, এর ভিতরে যে তরল আছে এটাকে বলছে এন্ডোলিম। তো পেরিলিম্প এন্ডোলিম্পে যখন এটা তোমার কাঁপন সৃষ্টি করে, তখন এই সেন্সটা আমাদের এই যে অর্গান অফ কোটির যে কোষগুলো, সেই কোষগুলো বুঝতে পারে। এটা কিভাবে বুঝতে পারে? এটা বললাম যে দুইভাবে বুঝতে পারে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে বুঝতে পারে, আর সেকেন্ড যেটা ফ্রিকোয়েন্সি কখন হচ্ছে তোমার হাই হবে, কখন লাউড হবে, সেটা বললাম তোমাদের। আর একটা বললাম যে হচ্ছে শব্দের লাউডনেসটা কেমন হবে। তোমার লাউডনেসটা অনেক বেশি হবে। মনে করো তুমি একটা কনসার্ট হচ্ছে, সামনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তোমার বাস বক্স হচ্ছে সামনে আছে, তো সেক্ষেত্রে তোমার কি হবে? তুমি শব্দের লাউডনেসটা অনেক বেশি পাবা, তোমার ভিতরে বেশি উন্মাদনার সৃষ্টি হবে। কেন বেশি উন্মাদনার সৃষ্টি হবে? এই অর্গান অফ কোটি যেটা আছে, অর্গান অফ কোটির সেলগুলো হচ্ছে সমানুপাতিক হারে যত বেশি তোমার এখান থেকে সেন্স তৈরি করবে, তুমি শব্দের লাউডনেসটা তত বেশি শুনতে পাবা। আর যত কম হবে, তুমি শব্দটা হচ্ছে তত হচ্ছে নিম্ন সাউন্ডে শুনতে পাবা। তো এটা মোটামুটি আমাদের যে শোনার যে মেকানিজম আছে, সেই মেকানিজমটা মোটামুটি এই। তো তোমাদের আরেকটা পার্ট অ্যাকচুয়ালি পড়াইতে চাইছিলাম, তো সেটা আজকে সম্ভব হচ্ছে না। তো আজকের মতো তোমাদের এখানে রাখছি। আর তোমাদের একটু বলে রাখি, তোমরা যদি একটু বেশি ক্লাস দেখতে চাও আমার ক্লাস, তাহলে হচ্ছে আমার একটা গ্রুপ আছে বায়ো পয়েন্ট বলে একটা গ্রুপ আছে, বায়ো পয়েন্ট বলে একটা গ্রুপ আছে। এই গ্রুপে তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি সবার জন্য যে কেউ এন্টার করতে পারবা। তো এই গ্রুপে হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে আছে, তোমরা এই গ্রুপের মেম্বার হতে পারো। হ্যাঁ, বায়ো পয়েন্ট ফেসবুক একটা গ্রুপ। এই গ্রুপে হচ্ছে তোমরা মেম্বার হলে আমার বেশ কিছু লেকচার আছে, তুমি লেকচারগুলো দেখতে পাবা ইনশাল্লাহ। তো তোমাদের সবার হচ্ছে সুস্বাস্থ্য কামনা করে করোনাকালীন সময়ে তোমরা সবাই সচেতন থাকো। আল্লাহ তোমাদের সবার সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।